আপনি দেখবেন এটা দুনিয়ার নিয়ম এরকম যে একজন বিখ্যাত মানুষটা এক পর্যায়ে যায়নি, এমন এমন সব ভুল করবে যেখান থেকে উনি আর বেরোতে পারবেন না। ওনারও হয়েছে সেই অবস্থা। এই যে আপনি বললেন যে নানা রকম ভাবে নেপোটিজম, যে কথা আপনি পরাপত নাম ধরে ধরে বললেন, এইগুলো এই লোকগুলো হয়তো যোগ্য, আমি জানি না এর চেয়ে যোগ্য লোক আছে কিনা, হয়তো তারা যোগ্য, কিন্তু যোগ্য হলেও ওনার উচিত ছিল এটাকে অ্যাভয়েড করা। কি দরকার ছিল এই লোকগুলিকে না, যারা তার সঙ্গে গ্রামীণ ছিল ওদেরকে আনতে হবে কেন? উচিত হয়নি। উনি পারতেন, উনি যদি প্রথম দিকে করতেন এই কাজগুলো, যে একদম জেনুইন লোকগুলো। দেখেন আপনার মনে আছে কিনা, নিউ এজের সম্পাদক নুরুল কবিরের সঙ্গে ইন্টারভিউ দিয়েছিলেন, বেশ বড় ইন্টারভিউ। সেখানে নুরুল কবির তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যাদেরকে নির্বাচন করেছেন তাদেরকে কোন ক্রাইটেরিয়া নির্বাচন করেছেন। উনি বললেন যে যাদেরকে চিনি তাদেরকে নিয়ে নিছি। তার মানে এখানে তো ওনার কোনো হোমওয়ার্ক ছিল না, এখানে কোনো প্ল্যান ছিল না। তারপরে ওনাকে জিজ্ঞাসা করেছেন যারা ওনারা তো অনেকে কাজ করতে পারছেন না, তাহলে কেমন হলো? আমিও তো পারি না, আমরা তো কেউ এই লাইনের লোক না, আমরা অন্য লাইনের লোক, তাই আসছি, শিখতেছি, শিখে শিখে করতেছি। ওনাদের আপনি কাছে বলেন না, ওনাদের কি বলবো, আমি তো পারি না, তোনাদের আমি কেমনে বলবো? এই যে কথাগুলো, এগুলোর মধ্যে এক ধরনের সরল স্বীকারোক্তি আছে, কোনো সন্দেহ নাই, আমি মানলাম সরল স্বীকারোক্তি আছে। কিন্তু এটা কি একটা রাষ্ট্র পরিচালনার জন্য এই কথাগুলো কি যথাযথ? ধরেন আপনি একটা গাড়ি কিনলেন, আপনি আমাকে খুব পছন্দ করেন, বলেন আপনি আমি খুব পছন্দ করি, নতুন একটা গাড়ি কিনছি, গাড়িটা আপনি চালান। আমি যে স্টিয়ারিং নিয়ে বসে বললাম, বসে নিয়ে আমি বলতেছি যে আমি কিন্তু গাড়ি চালাতে কখনো পারি নাই, জীবনে কোনদিন গাড়ি চালাই নাই। আপনি যখন দিলেন দায়িত্ব, আমি চালাই চালাই শিখি। ভাই আপনি ওই গাড়িতে আমাকে রাখবেন নাকি আপনি থাকবেন বলেন? আপনি বলবেন যে ভাই এরা তো নিজেও মরবে, আমারও মারবে, গাড়িটাও ভাঙবে। এখন এই গাড়ি চালানোর চেয়ে তো দেশ চালানো আরো বড়, কারণ ওখানে গেলে একদম দুজন তো পুরো দেশের জনগণের জীবনটাকে আপনি ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন। তো এই জিনিসটা উনি কেন বুঝেন না? উনি যখন বলেন আমরা কিছু জানি না, আমরা করতে করতে শিখবো, ভাই এটা তো ওই যে ছোটবেলার খেলাধুলা না, ওই যে রান্না বাজারে খেললাম 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 চলে গেলাম, এটা তো ওই জিনিস না রে ভাই। এটা দেশ চালানো, দেশের ভবিষ্যৎ, একটার পর একটা একাধিক প্রজন্মের ভবিষ্যৎ। এই দেশটা আগামীতে কিভাবে চলবে সমস্ত কিছু কিন্তু আপনার একটা ভুল কিংবা আপনার একটা শুদ্ধ কাজের উপর ডিপেন্ড করতেছে। এটা কিন্তু ফাজলামো করতে বসেন নাই আপনি। এই জিনিসগুলো যদি উনি না বুঝেন, আপনি তাকে কিভাবে বুঝাবেন? আমি তাকে কিভাবে বুঝাবো বলেন? তো উনি না বুঝলেও মানে উনার আশেপাশের মানুষগুলো কিন্তু খুব ভালো বুঝছে এবং তারা কিন্তু দেখা যাচ্ছে যে বাজেট যে করলো সেই বাজেটে আবারও সেই কালো টাকা সাদা করার যে প্রস্তাবনা সেটা তারা রাখলো। আবার ডক্টর ইউনূসকে একটু খুশি করার জন্য তারা নোবেলের মতো আন্তর্জাতিক যে পুরস্কার সেগুলোকে করমুক্ত করার প্রস্তাব করল। তো এই যে এই বিষয়গুলো এগুলো কি ডক্টর ইউনূস তাদেরকে ডেকে বলতে পারে না যে তোমরা এগুলো করে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছো? নাকি এখানে তার আশকারা রয়েছে বলেই তারা এ ধরনের প্রস্তাব রাখার সাহস পায়? আপনার কি মনে হয়? আস্থা আছে। আগে যেমন দেখতাম যে শেখ হাসিনার সঙ্গে যারা থাকতো তারা নানাভাবে কথাবার্তা বলতো। এক লোক আমার তো মনে আছে শেষ দিকে এক লোক বলতেছে, মুজাম্মেল বাবু বলতেছে যে আপনাকে আমরা হারাচ্ছি। তো শেখ হাসিনা অবাক হয়ে গেছে, হারাচ্ছি মানে? আপনি তো আগে জাতীয় নেত্রী ছিলেন, এখন তো আপনি আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন, তাহলে আপনি যখন আন্তর্জাতিক পর্যায়ে থাকবেন আমাদের এখানে বেশি একটা থাকবেন না। মানে তেল মারার কি অভিনব পদ্ধতি। আচ্ছা, শেখ হাসিনা কি এটা নিশ্চয়ই রাগ করছিলেন? উনি তো রাগ করেন নাই, তিনি কিন্তু খুশি হয়েছে যে আরে তাই তো। তো এখন শেখ হাসিনা যদি রাগ করতেন তাহলে কিন্তু ফার্দার ওনাকে আর কেউ বলতো না, কিন্তু উনি কিন্তু এনজয় করেছেন। এখন আবার আপনি নোবেল পাবেন, তখন আমরা নোবেলের টাকাটা করমুক্ত করব, আপনাকে আর অ্যাপ্লিকেশন করতে হবে না নোবেলের টাকা করমুক্ত করার জন্য। এই হলো গিয়ে এই স্তুতি তিনবারের একটা পদ্ধতি। আমি না ওনার উপর খুব একটা দুঃখিত হইনি, আমি দুঃখিত হয়েছি সালেহ আহমেদের উপর। এই সালেহ আহমেদ উনি তো একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন উনি। তো উনি কিভাবে এই ধরনের একটা উদ্ভট প্রস্তাব দিতে পারলেন? আপনি ভাবুন, আপনি করমুক্ত রাখতেছেন কেন? ধরা যাক 16 কোটি টাকা আপনি পাইলেন নোবেলে, পাওয়ার পর ওই টাকা থেকে আপনি যদি কর দিতে হয় কত পার্সেন্ট দিবেন? ধরেন 25% দিতেন আপনি, আমি ধরলাম 25%, তার মানে 4 কোটি টাকা আপনি কর দিতেন। এই 4 কোটি টাকা কোথায় যেত? দেশেই তো থাকতো, দেশের সরকারের কাছে থাকতো। সরকারের কাছে থাকা মানে কি? পুরো জনগণের কাছে থাকা।
তো যে টাকাটা জনগণের কাছে যেত ওইটা আপনি আইন করে দিলেন যে জনগণের কাছে যাবে না, তাই কই যাবে? আমার কাছেই থাকবে। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটাই তো একজনকে নোবেল পাওয়ার ক্ষেত্রে একটা বড় অযোগ্যতা আমি মনে করি। হয়তো ওনাকে তেল দিয়ে বলছেন যে আপনি আবার নোবেল পাবেন, আবার পেতে পারেন। কি কারণে পাবেন জানি না, দেশ চালানোর কারণে নাকি 3-0 ফর্মুলার কারণে নাকি সোশ্যাল বিজনেসের কারণে বলতে পারবো না। যদি ওনারা পাওয়ার কথা বলেন, এটা মানে কি উনি তো পাবেন না, হয়তো পাবেন, কিন্তু ওনাকে তেল দেওয়া হলো যে আপনি কিন্তু পাবেন, আপনি ছাড়া আর কেউ নাই। এগুলি করার কোনো মানে হয় না। ম্যাক্সাইসে একই জিনিস, রিজওয়ানা হাসান আছেন, উনি এটা পেয়েছেন, তো উনি কি আবার পাবেন নাকি? আর তার হচ্ছে বড় কথা হলো ভাই, এত বড় অঙ্কের টাকা যিনি পান, উনি যদি ওইখান থেকে একটা অংশ রাষ্ট্রকে দেন, দেশকে দেন, এটা তো কেউ এটা এগুলো নেয় না আসলে। আপনি দেখেন ম্যাক্সাইসে তো আবেদ সাহেব পেয়েছেন, ফজল হোসেন আবেদ পেয়েছেন, রিজওয়ানা হাসান পেয়েছেন এবং কাজী জাফরুল্লাহ চৌধুরী পেয়েছেন। উনি তো পেয়েছেন। জাফরুল্লাহ চৌধুরীকে টাকাটা নিয়েছেন পার্সোনালি, নেন নাই, উনি তো ওটা গণস্বাস্থ্যকে দিয়ে দিয়েছেন। ফজল হোসেন আবেদ সাহেব ব্রেককে দিয়ে দিচ্ছেন। রিজওয়ানা হাসানের কথা বলতে পারবো না উনি দিচ্ছেন কি নিচ্ছেন আমি জানি না। তো ডক্টর ইউনূস তো উনি এই টাকাটা যে নোবেলের যে টাকাটা এটা কিন্তু পার্সোনাল খাতে কাজে লাগাইছেন, লাগাননি তো। উনি ওটা গ্রামীণ তো ওনার না, উনি তো পাইছেন অর্ধেক নোবেল। তো অর্ধেক নোবেল তো গ্রামীণের জন্য গেছে, অথবা উনি ট্রাস্টকে দিয়েছেন, কিছু একটা করেছেন, আমি জানি না কোথায় দিয়েছেন। বাট উনি পার্সোনালি নেন নাই কিন্তু, ওনার পার্সোনাল কোনো প্রপার্টিও নাই, এটা আমি জানি। কিন্তু অবশ্য না থাকলেও অভাব নাই, সবইতে ট্রাস্ট বানিয়ে রাখছেন, যাতে কোনো প্রবলেম হবে না। তো এখন কোথাও না কোথাও আছে, উনি তো এই টাকাটা পার্সোনালি নেনও না, তাহলে এটার জন্য আইন করতে হবে কেন বলেন? এটা হলো কি উনি চাইছেন, আমি মনে করি না, ওনাকে তেল মারা হয়েছে। আপনাকে তেল দিলাম, একটু আপনি তেলটা গ্রহণ করেন। উনি মুচকি হেসে তেলটা গ্রহণ করেছেন, এই আর কি। আরেকটা জিনিস যেটা হয়েছে যে কালো টাকা সাদা করা ব্যাপারটা। আচ্ছা দেখেন ভাই, আমি আপনাকে বলি, টাকাটা কালো হয় কেন? সেটা তো আমরা সবাই জানি। যেটা নাকি আপনি অপ্রদর্শিত টাকা, যে টাকাটা আপনি বলতে পারেন না যে আপনি কোত্থেকে ইনকাম করছেন। যেমন ধরেন একজন এপিএস উপদেষ্টা, এপিএস 311 কোটি টাকা ইনকাম করে ফেলেছে। এখন উনি কি বলতে পারবেন এই 311 কোটি টাকা উনি কোত্থেকে ইনকাম করছেন? বলতে পারবে না তো। তো এইটাই তো তার কালো টাকা। এখন এই টাকাটার একটা বন্দোবস্ত করতে হবে। এই বন্দোবস্ত প্লট কিনেন অথবা ফ্ল্যাট কিনেন, আপনারা কেউ জিজ্ঞাসা করবো না। আপনি একটা ট্যাক্স দিয়ে এই টাকা দিয়ে ফ্ল্যাট আর প্লট কিনতে পারবেন, তাহলে আপনার টাকাটা হোয়াইট হয়ে গেলে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। মানে অর্থটা কি দাঁড়াইলো যে তুমি ছুরি হাতে অস্ত্র হাতে ছিনতাই করো, ছিনতাই করে যা ছিনতাই করবা তার 25% টাকা তুমি যদি মসজিদে দিয়ে দাও, তাহলে তোমার এই টাকা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। তাহলে কি আপনি প্রকারান্তরে মসজিদটার উন্নতি চাইলেন, নাকি আপনি আমাকে ছিনতাই করার দিলেন, ছিনতাই কাজটাকে এনকারেজ করলেন? কি করলেন? আগে দেখেন আওয়ামী লীগ আমলে কি হতো, আওয়ামী লীগ আমরা বলতাম যে লুটপাট করে, আওয়ামী লীগ লুটপাট করে, ছাত্রলীগ লুটপাট করে, এবং যেহেতু তারা প্রচুর অবৈধ টাকা ইনকাম করে, অতএব এই টাকাগুলিকে ভ্যালিড করার জন্য, এই টাকাগুলিকে সাদা করার জন্য ওদের জন্য এরকম একটা আইনের প্রয়োজন ছিল। মানলাম 10 মাস হয়ে গেছে, এখন আপনার এই আইনটা প্রয়োজন কেন? এই জন্যই প্রয়োজন যে এই সময় লুটপাট যারা করছে তাদের জন্য এই আইনটা লাভ হবে কার? লাভ হবে কতিপয় এপিএস এবং কতিপয় উপদেষ্টা। এপিএস যদি 300 কোটি টাকা পায়, সহকারী যদি 150 কোটি টাকা পায়, সমন্বয়ক যদি 400 কোটি টাকা পায় একজন, তাহলে তাদের যারা বস তারা কত 400 কত গুণিতক পায়, এটা বুঝতেই পারছেন। সেইগুলিকে সাদা করার জন্য এটা করা হয়েছে, এবং এটা করার মাধ্যমে এই সরকারের যে চারিত্রিক বৈশিষ্ট্যটা সেটা উন্মোচিত হয়ে গেছে।